প্রিয় দর্শক, বিবিএ টিভির নিয়মিত আয়োজন এজিএম বিশ্লেষণে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সজল সরকার। আজকে আমরা আলোচনা করব ফারিস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের বার্ষিক সাধারণ সভা নিয়ে। আমাদের মাঝে উপস্থিত আছেন পুঁজিবাজার বিশ্লেষক জনাব গোলাম ফারুক। ফারুক ভাই, কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো। আপনি তো ফারিস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের বার্ষিক সাধারণ সভা আজকে অনুষ্ঠিত হলো, কিন্তু 2020 সালের এজিএম এখন কেন হলো? এটা আসলে একটা 2020 সালের এজিএম, 21তম এজিএম, যেটা 2020 সালের উপরে ভিত্তি করে। এটা এর আগে একবার হয়েছিল এবং আমরা অনুমোদন করেছিলাম, কিন্তু এটাতে একটা আইনগত কিছুটা আইনগত ত্রুটি ছিল। সেই আইনগত ত্রুটির উপরে ভিত্তি করে এটা কোর্ট থেকে একটা তারা পারমিশন আনে এবং সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন থেকেও এটা আবার পুনর্বার এটা অনুষ্ঠিত করার একটা নির্দেশনা আসে এবং বিশেষত হাইকোর্ট ডিভিশন থেকে, যার উপরে ভিত্তি করে 25শে মে এইটা পুনরায় একই বিষয় 2020 সালের উপরে যে অ্যানুয়াল জেনারেল মিটিং, 21তম অ্যানুয়াল জেনারেল মিটিং অনুষ্ঠিত করতে হয়। শেয়ার হোল্ডার বিহীন এজিএম আসলে কারা ছিল এবং ওনারা এ পথে গেলেন কেন? আসলে এটা খুব একটা বাংলাদেশের শেয়ার মার্কেটের জন্য এবং বিশেষত ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য একটা কালো দিন বলা যায়। এই জন্য কালো দিন যে এখানে বার্ষিক সাধারণ সভাগুলো, এটাকে বলা হয়, এটা হলো একটা শেয়ার হোল্ডার্স ডে। তো আজকে এটা একটা হাইব্রিড সিস্টেমে এই জিএমটা হয়েছে, যেখানে শেয়ার হোল্ডাররা অনলাইনের মাধ্যমে উপস্থিত থাকতে পারবেন, আবার সরাসরি ফিজিক্যালিও উপস্থিত থাকতে পারবেন। তো শেয়ার হোল্ডাররা যখন ফিজিক্যালি উপস্থিত হয়েছেন এবং সেখানে প্রত্যেকটা শেয়ার হোল্ডারের কিন্তু এটা রাইট, যে একটা শেয়ার হোল্ড করছে তারও কিন্তু একটা রাইট আজকে যে তাকে সভাস্থলে উপস্থিত হতে দিতে হবে, অনুমতি দিতে হবে। কিন্তু দেখলাম যে চেয়ারম্যান সাহেব ফখরুল ইসলাম সাহেব উনি নিজেই বললেন, আজকের এই এজিএম হচ্ছে হাইব্রিড হচ্ছে কেউ ফিজিক্যালি থাকবে, কেউ ভার্চুয়ালি থাকবে। আমরা ফিজিক্যালি যতটা সম্ভব যাদেরকে আমরা বুঝতে পারছি শেয়ারহোল্ডার, তাদেরকে, একজন ডাইরেক্টর, সাবেক ডাইরেক্টর, তিনি ঢুকতে পারেননি, তিনি গেট থেকে ফেরত গেছেন এই জনতার মধ্যে। কিন্তু দেখলাম কর্মকর্তা কর্মচারীদেরকে দিয়েই কিন্তু একটা শেয়ার হোল্ডার বিহীন একটা এজিএম হলো এবং উনি নিজেই বলছেন যে তাদের একজন ডাইরেক্টরও সে ঢুকতে পারেনি। যেহেতু ফারিস্ট লাইফ ইন্স্যুরেন্স ব্যবস্থাপনা পরিবর্তন করেছে এবং 2020 সালের এজিএমের জন্য হাইকোর্টের অনুমোদন নেওয়া হয়েছে, তাহলে 2024 সাল পর্যন্ত 5 বছরের বার্ষিক সাধারণ সভার অনুমোদন নেওয়া হলো না কেন? তাহলে কি চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল ইসলামের দক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে? সেক্ষেত্রে কমপ্লায়েন্স অডিটের বিরুদ্ধেই বা কি ব্যবস্থা নেওয়া হয়েছে? এখানে দক্ষতা না, এখানে আমার মনে হয় ওনার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন আছে। কেননা আমি আপনাকে বলি যে ওনারা যে 22শে আগস্ট একটা বিশেষ জরুরি সভার মাধ্যমে, যেটা হলো 24তম এমার্জেন্সি মিটিং করে 22শে আগস্ট ওনারা 6 জন নতুনভাবে এখানে নিযুক্ত হয়েছে। কিন্তু ওই মিটিংয়েরও যেটা শেয়ার হোল্ডাররা প্রশ্ন তুলেছিল যে ওই মিটিংটা আসলে কিভাবে হয়েছে, কতজন সেখানে ডাইরেক্টর উপস্থিত ছিল, কোরাম হয়েছে কিনা, প্রপারলি ওই মিটিংটা অর্ডার ছিল কিনা, এই সম্পর্কিত তথ্য কিন্তু এই 25তম এজিএমে, এই 21তম এজিএমে আজকে শেয়ার হোল্ডাররা উত্থাপন করেছিল লিখিতভাবে অনলাইনের মাধ্যমে, কিন্তু এটার কিন্তু কোনো অ্যান্সার করা হয়নি। কাজে এই যে নতুন যারা এখানে নিযুক্ত হয়েছেন তাদের কিন্তু নিয়োগটাই, যে বোর্ড মিটিংয়ের মাধ্যমে তারা নিযুক্ত হলেন, সেটাই কিন্তু একটা প্রশ্নবিদ্ধ বোর্ড মিটিং। এবং সাথে সাথে আপনি যেটা যথার্থই বলেছেন যে তারা একসাথে 20, 21, 22, 23, 20 সালের করেছে, 21, 22, 23, 24, আরও 4 সালের অ্যানুয়াল জেনারেল মিটিং তারা একই সাথে হাইকোর্টে একই একটা নির্দেশনার মাধ্যমে তাদের একটা করার সুযোগ ছিল। কিন্তু আমি যেটা আপনাকে বললাম যে এখানে দক্ষতার চেয়ে তাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন আছে। আগের পরিচালনা পর্ষদের অনেক মেম্বার এখনো আছেন, তাহলে ওনাদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? আসলে এইটাও যেটা আমার মনে হয় যে একটা বৈষম্য এখানে আছে এবং আগে যারা প্রচুর মিসডিড, প্রচুর নিয়ে পত্রিকায় প্রচুর লেখালেখি হয়েছে, ফাইন্যান্সিয়াল অনিয়ম, তারপরে আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ অনিয়ম, তারপরে আপনার প্রশাসনিক অনিয়ম, মানি লন্ডারিং, তারপরে সম্পদ নিয়ে অনিয়ম। যেমন আমি আপনাকে দুটো কথা বলি, যেটা আপনি বুঝতে পারবেন, যেটা তারা প্রায় 718 কোটি টাকা শেয়ার মার্কেটে তারা বন্ড এবং শেয়ার মার্কেটে ইনভেস্ট করেছে, কিন্তু এর বিপরীতে তারা সাফিসিয়েন্ট এভিডেন্স দেখাতে পারেনি।
বা এই 718 কোটি টাকার কী কী শেয়ার তার তালিকায়, এই শেয়ারের ক্রয় মূল্য কত বা এই শেয়ারের বিক্রয় মূল্য কত, এগুলো নিয়ে কিন্তু কোনো ইনফরমেশন কিন্তু এই অ্যানুয়াল রিপোর্টের মধ্যে তারা দিতে পারেনি। এবং এ ব্যাপারে শেয়ার হোল্ডাররা কোশ্চেন করেছিল, সেই কোশ্চেনেরও তারা কোনো অ্যান্সার করতে পারেনি। আরেকটা যেটা যে তাদের আদার অ্যাডভান্স যেটা তারা দিয়েছে প্রায় 122 কোটি টাকার মতো, সেক্ষেত্রে এই টাকাগুলো কাকে দিয়েছে, তাদের নাম ধাম পরিচয়টা কি, এ ব্যাপারেও কিন্তু কোনো সাফিসিয়েন্ট এভিডেন্স কিন্তু তারা দেখাতে পারেনি। তারপরে অ্যাডভান্স কনস্ট্রাকশন ল্যান্ড অ্যান্ড ডেভেলপমেন্টে 300 কোটি টাকা অ্যাডভান্স তারা করেছে, এ ব্যাপারেও কিন্তু কোনো সাফিসিয়েন্ট কাগজপত্র তারা কিন্তু দেখাতে পারেনি। এমনকি এই ব্যাপারে অডিটর তার যখন একটা অবজারভেশন অডিটর যখন এটা বিষয়গুলো উত্থাপন করেছে, তো অ্যাজ পার কোম্পানি ল আপনার 184(3) এটার একটা এক্সপ্লেনেশন দিতে হবে আইন অনুযায়ী, কিন্তু এটার কোনো এক্সপ্লেনেশন তারা অ্যানুয়াল রিপোর্টে দেয়নি। অর্থাৎ অসংখ্য অনিয়ম এবং অব্যবস্থাপনা এবং অস্বচ্ছতা এবং যেটার একটা চূড়ান্ত যেটা আমরা যেটা বুঝলাম যে তারা এজিএমে এই ধরনের প্রশ্নগুলো ফেস করতে চায়নি বলে তারা কাউকে কোনো সাধারণ শেয়ার হোল্ডারকে এজিএমে অ্যালাউ না করে জাস্ট তাদের পছন্দ মতো 2-3 জন শেয়ার হোল্ডারকে তারা অ্যালাউ করেছে এবং তাদের কর্মকর্তাদের মাধ্যমে একটা অবৈধ এবং অগ্রহণযোগ্য একটা অ্যানুয়াল জেনারেল মিটিং করেছে, যেটা নিয়ে প্রশ্ন এর আগে যে একটা ভুল হয়েছিল এজিএম নিয়ে, তারা কিন্তু সেই একই ভুলের কিন্তু তারা পুনরাবৃত্তি করলো যে এজিএমটা কোনোভাবেই আইন সিদ্ধ হবে না, এটা নৈতিকভাবে তো হবেই না। আমরা মিডিয়ার মাধ্যমে জেনেছি যে ব্যাংক অব্যবস্থাপনার সাথেও এস আলম গ্রুপের সাথেও আসলে মোহাম্মদ ফখরুল ইসলাম জড়িত, এই ধরনের খবর পাওয়া যাচ্ছে। তাহলে কি এই ধরনের খবরগুলো কি সত্য এবং এটাই কি প্রভাব ফেলছে এই এজিএম এর অনিয়মের ক্ষেত্রে? না, আসলে এই প্রশ্নগুলো তো উঠেছিল। যেমন ধরেন এই প্রতিষ্ঠানের এফডিআর ছিল প্রায় 413 কোটি টাকার মতো, 2020 সালে এসে এটা হয়েছে 300 কোটি টাকা। এবং আমার মনে হয় 21 যে একটা ব্যাংক লুটের যে একটা প্রবণতা যেটা এস আলমের সাথে যে কথাটা অঙ্গাঙ্গিভাবে জড়িত, এটা কিন্তু এই প্রতিষ্ঠানেও এটার একটা রিফ্লেকশন হয়েছে। এবং দেখা যাচ্ছে যে এই প্রতিষ্ঠানগুলো নিয়ে আগে যারা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন বা পরিচালক হিসেবে যারা পলিসি মেক করতেন, তারা সেক্ষেত্রে কী করেছে এবং এই যে অনিয়মগুলো করেছে, আজকের অ্যানুয়াল জেনারেল মিটিংয়ে এটা শেয়ার হোল্ডাররা একটা রেজ করেছিল কোশ্চেন যে যারা করেছে তাদের অনিয়মগুলোকে তাদেরকে সুনির্দিষ্ট করা এবং সুনির্দিষ্ট করে তাদেরকে একটা সুনির্দিষ্টভাবে বিচারের আওতায় নিয়ে আসা। কিন্তু এখানে কিন্তু কোনো সুনির্দিষ্টভাবে এটা হলো তাদেরকে অভিযুক্ত করারও কোনো রকমের প্রস্তাব বা কোনো রকমের আলোচনা হয়নি এবং তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসারও কোনো আলোচনা হয়নি। মানে মনে হচ্ছে যে তাদের অনেকে একটা এক্সিট দেওয়া, যে ঠিক আছে আগেও পরিচালক ছিল এখনও পরিচালক, এই একটা মিলেমিশে একটা এক্সিট দেওয়ার একটা প্রবণতা যে রিকনস্টিটিউট হয়েছে যেটা পরিচালনা পর্ষদ, এটার একটা কিন্তু রিফ্লেকশন বা প্রবণতা আছে। তাহলে এত কিছু এবং এত সমালোচনার পরেও মোহাম্মদ ফখরুল ইসলামকে কোনো জবাবদিহিতার আওতায় আনা যাচ্ছে না কেন? আসলে গত 22 আগস্টে যে 24তম ইমার্জেন্সি মিটিংয়ের মাধ্যমে ওনাদেরকে এখানে নিয়োগ করা হয়েছে বা নিযুক্ত করা হয়েছে, এই প্রক্রিয়াটাই কিন্তু অস্বচ্ছ এবং প্রশ্নবিদ্ধ। এবং এক্ষেত্রে আমার মনে হয় যে ওনাদের যে এখানে নতুনভাবে যে ওনারা যেখানে নিযুক্ত হলেন এই প্রক্রিয়ার মাধ্যমে, একমাত্র সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এবং ইডরা এবং সাথে সাথে সরকারের যে আপনার বাণিজ্য মন্ত্রণালয়, এদের এখন এটা ইন্টারভেন করা উচিত। যে একটা এমনিতেই কিন্তু একটা পরিস্থিতিটা একটা খুব নাজুক হয়ে গেছে এবং ওনারা বিশেষত অ্যানুয়াল জেনারেল মিটিংয়ে ওনারা একটা স্বচ্ছ এবং জবাবদিহিমূলক যে অ্যানুয়াল জেনারেল মিটিং যেটা হওয়া উচিত সেটা করতে ওনারা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। ওনারা ক্ষুদ্র শেয়ার হোল্ডারদের স্বার্থ রক্ষা করতে ব্যর্থ হয়েছে এবং কমপ্লায়েন্স অডিটরের বিভিন্ন যে কমপ্লায়েন্সের জায়গাগুলো, সেখানে কমপ্লায়েন্স অডিটরও কিন্তু এই জায়গাগুলোকে নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। এবং আজকের যে অ্যানুয়াল জেনারেল মিটিংয়ে যিনি ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর এবং স্ক্রুটিনাইজার, তারাও কিন্তু এইভাবে, আমি জানি না তারা কীভাবে এটা রিপোর্ট করবেন বা কীভাবে এটাকে অ্যাড্রেস করবেন, বাট এই জিনিসগুলো যদি এইভাবেই চলতে থাকে তাহলে শেয়ার মার্কেটের যে টোটাল যে বার্ষিক সাধারণ সভার মাধ্যমে যে টোটাল শেয়ার মার্কেট বা কোম্পানিগুলোর যে স্বচ্ছতা জবাবদিহিতার যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু ডিস্ট্রয় হয়ে যাবে। ফারিস লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলামের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। তিনি একজন নন কমপ্লায়েন্স লোক
তাকে এখানে আসলে বসানোর পিছনে উদ্দেশ্যটা কি বলে মনে করছেন? আসলে শহীদুল ইসলাম সাহেব উনি কিন্তু এখানে কারেন্ট চার্জে, অর্থাৎ হলো মানে কারেন্ট চার্জে আছেন, এবং এর আগে উনি 3টা ইন্স্যুরেন্স কোম্পানিতে ছিলেন, একটা হলো চার্টার্ড, সানলাইফ এবং বেস্ট ইন্স্যুরেন্স। এগুলোতেও কিন্তু উনি কারেন্ট চার্জে ছিলেন। তো যেটা ওনার সম্পর্কে একটা জানা যায় যে ওনার অনেক মানে সার্টিফিকেট এবং অন্য অন্য ব্যাপারে ওনার যে প্রফেশনাল এবং একাডেমিক যে কাগজপত্রগুলো, সেই কাগজপত্রগুলোতে কিছু ত্রুটি আছে বলে ওনাকে ইডরা থেকে ওনাকে মানে ওনার যে নিশ্চিত করা বা একটা চার্জ মানে একটা এমডি হিসাবে, ফুল ফ্লেজেড এমডি হিসাবে অনুমোদন কিন্তু এর আগে কোনো 3টা প্রতিষ্ঠানে দেওয়া হয়নি। এখানে উনি কিন্তু কারেন্ট চার্জে আছেন, এবং কারেন্ট চার্জে থাকলে কোম্পানির জন্য যেটা সবচেয়ে ঝুঁকির জায়গা, যে একটা যিনি কারেন্ট চার্জে থাকেন উনি কিন্তু শীত দ্বারা সোজা করে কোনো সিদ্ধান্ত নিতে পারেন না। ম্যানেজমেন্ট যেভাবে ডিজায়ার করে সেভাবেই উনি সিদ্ধান্ত নিতে চেষ্টা করেন, কারণ ওনার যেহেতু ওনার স্থায়ীতে একটা স্থায়ী চাকরি বা একটা কনফার্মেশন দরকার। তো এইটা যার ফলে যেটা হচ্ছে কি, এইটা কিন্তু আমি মনে করি যে ফারিস ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের একটা খুব ঝুঁকির জায়গা, যে একটা চলতি দায়িত্বে তাকে একজন এমডিকে কন্টিনিউ করানো। কারণ এখানে হয়তো যে অনিয়মগুলো হয়ে আছে বা যে অনিয়মগুলো প্রোটেক্ট করা দরকার বা যে অনিয়মগুলো চিহ্নিত করা দরকার, সেক্ষেত্রে একটা দুর্বলতা থেকে যেতে পারে। গোলাম ফারুক ভাই, আমাদের সাথে এতক্ষণ অংশগ্রহণ করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনার ধন্যবাদ। প্রিয় দর্শক, দৈনিক ব্যাংক বীমা অর্থনীতি আয়োজনে আজকের এজিএম বিশ্লেষণ আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন।